আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফজাল রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনের যে ম্যাথ কোশ্চেনটা আছে সেটা সলভ করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম এমসিকিউটা কি বলছে? একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে 2/2। এটা 2 ক্রমের ম্যাট্রিক্স। এখন বলছে যে ডিটারমিনেন্ট অফ 2A ইনভার্স এর মান কত? আচ্ছা, এটা তো ইজি। সো আমরা একটা সূত্র জানি কি, যদি ডিটারমিনেন্ট অফ যদি থাকে পি এ ইনভার্স যদি থাকে, সেটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি পি টু দি পাওয়ার এন মডুলাস অফ এ। তো এখন আমরা কি করবো? এই সূত্রটা ফেলাবো। তাহলে কি হবে? পি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই মডুলাস অফ এ। পি কি এখানে? পি হচ্ছে এখানে এই যে দুই দুই হচ্ছে একটা সংখ্যা, এটা হচ্ছে আমাদের পি। তাহলে পি টু দি পাওয়ার এন কি? এন হচ্ছে কত ক্রমের ম্যাট্রিক্স? এটা হচ্ছে 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এখানে এন কত? এন হচ্ছে আমাদের 2। তাহলে পি টু দি পাওয়ার এন মানে 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই মডুলাস অফ এ। এখন আমাদের মডুলাস অফ এ এর মানটা লাগবে, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আমাদের বের করতে হবে। সো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? এই ম্যাট্রিক্সের নির্ণয় মানটা যদি বের করি, 3 তিরিকে -9 -9 প্লাস 8 ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা যেটা পাইলাম যে মডুলাস অফ এ ম্যাট্রিক্স সেটা হচ্ছে -1। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আসতেছে -4। সো আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। একদম ইজি কোশ্চেন। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? এত কেন্দ্র বিশিষ্ট এবং এত সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ। একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং ওই বৃত্তটা একটা নির্দিষ্ট সরলরেখাকে স্পর্শ করছে। অর্থাৎ মনে করি এখানে একটা বৃত্ত দেওয়া আছে, মনে করি এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা দেওয়া আছে এবং একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখাটাকে এই বৃত্তটা স্পর্শ করছে। এই সরলরেখাটা এই বৃত্তটা স্পর্শ করছে। এখন আমাদের বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে। তো আমরা কি করব? যে এই কেন্দ্রের স্থানাঙ্ক, এই 4 টা সমীকরণে কেন্দ্রের স্থানাঙ্ক আগে বের করে দেখব এই কোনটা কেন্দ্রের স্থানাঙ্ক এই কেন্দ্রের স্থানাঙ্কের সাথে মিলে যায়। সো প্রথমটার ক নাম্বারের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এখানে আসতেছে -4,3। তো এটা মিলবে না, এটা ক নাম্বারটা কোনোদিন অ্যান্সার হতে পারে না। তারপর খ নাম্বারটা অ্যান্সার, খ নাম্বারটা হ্যাঁ, খ নাম্বারটা হতে পারে, এটা হতে পারে। তারপরে গ নাম্বারটা কোনোদিন হতে পারে না, কারণ এখানে কেন্দ্র হচ্ছে -4,-3 এবং ঘ নাম্বারটা হতে পারে। সো আমরা এখন কি করব? এই খ নাম্বার, এই ঘ নাম্বার, এই ২ টা অপশনের মধ্যে যেকোনো একটা অপশন আমাদের হতে পারে অ্যান্সার। সো এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা অ্যান্সার? তো এইখান থেকে আমরা যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা আমরা বার করব। এই যে এখান থেকে এখানকার যে লম্ব দূরত্ব সেটা বার করব এবং বৃত্তের ব্যাসার্ধটা বার করব। সো অপশন খ নাম্বার অপশনে বৃত্তের ব্যাসার্ধ কত? খ নাম্বার অপশন। এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ পারি r ইজ ইকুয়াল টু রুট ওভার খ নাম্বার অপশনে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখানে হচ্ছে 4 4 16 প্লাস 9 মাইনাস 24। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের 1। এবং ঘ নাম্বার অপশনে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r ইজ ইকুয়াল টু রুট ওভার 16 প্লাস 9 মাইনাস প্লাস 24। সো এখানে আসতেছে 49, মানে এখানে আসতেছে 7। সো এখন আমরা কি করব? এই যে এই সরলরেখাটা দেওয়া আছে আমাদের, এই সরলরেখাটা আমাদের দেওয়া আছে। এটা একটা সরলরেখা। এই সরলরেখা লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে এই সরলরেখা উপর লম্ব দূরত্ব, অর্থাৎ এই বিন্দু এটা হচ্ছে কেন্দ্র এবং এটা হচ্ছে একটা সরলরেখা। এই কেন্দ্র থেকে এই সরলরেখার যে দূরত্ব সেটাই আমাদের ব্যাসার্ধের সমান। এটা আমাদের ব্যাসার্ধের সমান। তো আমরা কি করব? একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব এই দূরত্বটা বের করব। সো লম্ব দূরত্ব বের করব আমরা। এটা তো ইজি একদম। সো লম্ব দূরত্বকে আমি কি ধরলাম? লম্ব দূরত্ব r এর সমান। r ইজ ইকুয়াল টু d ইজ ইকুয়াল টু কি করব? প্রথমে আমরা এই বিন্দুটা এই সমীকরণের মধ্যে বসাই দিই। তাহলে কি হবে? ৫ গুণন ৪ মাইনাস ১২ গুণন ৩ প্লাস কত? প্লাস 3। হ্যাঁ, প্লাস 3 ডিভাইডেড বাই এই যে এখানে x এর সহগ আর y সহগ আমরা বর্গ করে যোগ করে এবার রুট করব। তাহলে কি হবে এটা? ৫ স্কয়ার প্লাস ১২ স্কয়ার। হ্যাঁ, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে উপরে যদি ক্যালকুলেশন করি ৪ ৫ ২০ ২০ প্লাস ৩ ১২ ৩৬ হুম ৩৬ উপরে আসতেছে আমাদের -১৩, নিচে আসতেছে কত? +১৩।
সো আর কি, এটা যেহেতু দূরত্ব অলওয়েজ কি হবে? ধনাত্মক। দূরত্ব তো কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা আসতেছে আমার কত? 1, একটা মডুলাস দিলাম। তাহলে আমাদের আসতেছে 1। সো এখন আমরা দেখি কোন অপশনে আর এর মান 1। এই যে খ নাম্বার অপশনে আমরা ব্যাসার্ধের মান পেয়ে গেছিলাম 1। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। সো এইরকম একটা এমসিকিউ আমরা যখন দেখবো তখন এইভাবে সমাধান করার ট্রাই করবো। বাট সবার আগে আমরা কি করব? এই যে কেন্দ্রের স্থানাঙ্ক থেকে আমরা দেখো ২ টা অপশন আমরা আইডেন্টিফাই করলাম। এই ২ টা অপশনের মধ্যে যেকোনো একটা অ্যান্সার হতে পারে। অর্থাৎ আমাদের চান্স হচ্ছে 50-50। যদি কখনো সময় না পাই তাহলে এই ২ টা ক আর গ নাম্বার অপশন তো কোনদিন হবে না। 50-50 চান্স থাকলে আমরা কি করবো? দাগাই দিয়ে আসবো। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? যে এত জটিল সংখ্যা পরম মান। আচ্ছা, পরম মান মানে হচ্ছে মডুলাস অফ এটা। তো এটা পুরোটার মডুলাস কত? সেটা পুরোটার মডুলাসকে আমরা কি লিখতে পারি? I প্লাস 1 প্লাস I ডিভাইডেড বাই 1 মাইনাস I। সেই পুরোটার মডুলাসকে আমরা কি করতে পারি? মডুলাস যদি থাকে তাহলে সেটাকে আমরা উপরে মডুলাস আকারে লিখতে পারি মডুলাসের ধর্ম অনুযায়ী, ডিভাইডেড বাই নিচে মডুলাসের ধর্ম অনুযায়ী 1 মাইনাস I ডিভাইডেড বাই মডুলাস দিতে পারি। তো এখন এটা কি? 1 প্লাস I, এটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার মডুলাস কত? মডুলাস হচ্ছে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। নিচে নিচে কত? রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সে আনসার কত আমাদের? 1। খ নাম্বারটা অপশন। এটা ইজি কোশ্চেন ছিল মোটামুটি। স্লাইডে যাই। কি বলছে? উপবৃত্তে উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা। আচ্ছা, সুন্দর। একদম সিম্পল কোশ্চেন। এটাকে আমরা প্রথমে উপবৃত্তের সাধারণ যে আদর্শ সমীকরণ সেটাতে নিয়ে যাব। তো আমরা কি করব? এখানে এখানে যেহেতু আমাদের আদর্শ সমীকরণে 1 থাকে, তাহলে আমরা কি করব? উভয় পক্ষকে 400 দ্বারা ভাগ দেব। তাহলে যদি 400 দ্বারা ভাগ দিই তাহলে কি হবে? এক্স স্কয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 1। সো এটা হচ্ছে আমাদের কি? এখন এখান থেকে আমরা ই এর মানটা বের করব। ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। সো এটা এখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি a এর মান b এর চেয়ে কি, এখানে হচ্ছে a এর মান হচ্ছে 4, এক্স স্কয়ার বাই এর মান এখানে কত? এর মান এখানে আসতেছে 4 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়াল টু 1। যেহেতু একটি উপবৃত্ত, উপক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? এখানে এই যে বি এর মানটা অলওয়েজ কি ছোট হবে। সো আমরা কি করব? এই যে এটা হচ্ছে আমাদের বি, তাহলে এই 4 হচ্ছে আমাদের বি এবং 5 হচ্ছে আমাদের এ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে 1 মাইনাস তাহলে 4 × 16 ডিভাইডেড বাই 25। তাহলে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 16 থেকে 25 গেলে 9, 3/5। সো আমাদের অ্যান্সার হচ্ছে 3/5। 3/5 কোথায়? এই যে ঘ নাম্বার অপশনটা। ইজি ছিল। পরের স্লাইডে যাই। কি বলছে? কোন একটি বিন্দুতে ক্রিয়ারত পি ভেক্টর এবং 2p ভেক্টর বলয়ের লব্ধি √7, কি বলছে? √7p হলে তাদের মধ্যবর্তী কোণ কত? সো লব্ধি নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি কি, আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ অফ আলফা। সো এইটাকে আমরা কি ধরলাম? এই পি ভেক্টরকে আমরা পি ধরলাম এবং 2p ভেক্টরকে কিউ ধরলাম এবং এই যে এই ভেক্টরটাকে আমরা আর ধরলাম। সো এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আর স্কয়ার মানে কত? 7 পি স্কয়ার, 7p স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার মানে হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানে হচ্ছে 4p স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইনটু পি স্কয়ার কজ অফ আলফা। সো এখন উভয় পক্ষ থেকে সবগুলো পি স্কয়ার কাটা যাবে। পি স্কয়ার কাটা গেল। এখানে তাহলে থাকতেছে কত? এখানে থাকতেছে আমাদের এখানে 5টা পি স্কয়ার থেকে 7টা পি স্কয়ার বাদ দিলে 2টা পি স্কয়ার। তাহলে 2 ইজ ইকুয়াল টু কত? 4 cos আলফা। সো এখান থেকে আমরা আলফার মানটা বের করব। সো cos আলফা ইজ ইকুয়াল টু কত? হাফ। সো আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সো আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে ক নম্বরটা। স্লাইডে যাই। স্লাইডে কি বলছে? কট ইন্টু সাইন ইনভার্স, মানে কট থিটা, থিটার জায়গায় কি দিচ্ছে? সাইন ইনভার্স 1/2 মানে হাফ। সো আমরা এটা কি করব? একটা সবার আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। সো আমরা ধরে নিলাম মনে মনে এটা আমাদের কোণটা।
এখন বলছে সাইন ইনভার্স হাফ, সাইন মানে হচ্ছে লম্ব ভাই অতিভুজ, তো এখানে হচ্ছে লম্ব হচ্ছে 1, অতিভুজ কত 2, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে রুট ওভার 4 - 1 মানে 3, মানে 4 - 1 মানে হচ্ছে √3। সো এখন আমরা কি করবো এটাকে কট ইনটু এই সাইন ইনভার্সটাকে আমরা কট ইনভার্সে রূপান্তর করবো, তাহলে কট ইনভার্স কত, কট মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, তো ভূমি এখানে কত √3 ডিভাইডেড বাই লম্ব কত 1, সো আমাদের অ্যান্সার আসতেছে কত, অ্যান্সার আসতেছে √3। গ নম্বরটা অ্যান্সার, ইজি ছিল মোটামুটি। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, ভালো ম্যাথ দিছে, ইন্টিগ্রেশন থেকে খুব সুন্দর ট্রিকি একটা ম্যাথ দিছে, খুবই সুন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ম্যাথটা অনেক বিশ্ববিদ্যালয় কপি করবে, কপি করে একদম হুবহু মান সহ দিয়ে দিবে, অনেকগুলা বিশ্ববিদ্যালয় এটা দিয়ে দিবে। বুয়েটের ভর্তি পরীক্ষা কালকেও এটা এমসিকিউ আকারে দিতে পারে। সো ম্যাথটাকে একটু ভালোভাবে আমরা করি। সবার আগে দেখি কি বলছে এখানে, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্সটা বাদ দিই, এখানে একটা স্কোয়ার দেওয়া আছে, এই স্কোয়ারটা জন্যই আমাদের এত প্রবলেম হচ্ছে। তো আমরা কি করব, এই ডিএক্সটাকে আমরা এইদিকে সরাই লিখবো এবং 1/, এই পুরোটার উপর একটা হোল স্কোয়ার দেবো। সেখানে কি লিখতে পারি, 1/, e⁻x প্লাস e⁻−x, এই পুরোটার উপর একটা হোল স্কোয়ার দিলাম ইন্টু ডিএক্স। সমস্যা তো নেই, 1 এর উপর স্কোয়ার দিলে 1ই থাকতেছে। এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এই যে স্কোয়ারের ভিতর আমরা কি করব, একটা সবার আগে তার আগে একটা জিনিস আমাদের জানতে হবে, e⁻x এর যদি আমরা বর্গ করি তাহলে কি হয়, e⁻x এর বর্গ করলে কিন্তু হবে e⁻2x, মানে e⁻2x কিন্তু হবে। সো এখন আমরা কি করব, এই লব আর হর এই উভয় পক্ষে, বর্গের ভিতরে যে উভয় পক্ষে আছে লব আর হর, এই উভয় পক্ষে আমরা e⁻x দিয়ে গুণ করব। সো বর্গের ভিতরে আমরা যদি e⁻x দ্বারা গুণ করি তাহলে কি আসতেছে e⁻x ডিভাইডেড বাই, এখানে e⁻x দ্বারা গুণ করলে হবে e⁻2x প্লাস 1, এখন এর উপর একটা হোল স্কয়ার থাকবে ইনটু ডিএক্স। তো এখান থেকে আমরা কি করব, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন যদি করি তাহলে e⁻x দেওয়া আছে, এটা তাহলে কি হবে, উপরে হচ্ছে লবে হচ্ছে e⁻2x ডিভাইডেড বাই 1 প্লাস e⁻2x। হ্যাঁ, এটা আসতেছে আমাদের। হুম, এখন আমরা কি করব, এখন তো ইজি মোটামুটি। এখন আমরা কি করব, ধরে নিব এখানে একটা ডিএক্স আছে, 1 প্লাস e⁻2x কে যদি আমরা কি ধরি, মনে মনে জেড ধরি, তাহলে কি হবে, উম 2e⁻2x dx is equal to dz। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, dx is equal to বা e⁻2x dx is equal to half of dz। সো এখন আমরা এটা কি ইমপ্লিমেন্ট করব, ইন্টিগ্রেশন অফ, এখানে কি লিখতে পারবো, e⁻2x dx কে লেখা যাবে dz ডিভাইডেড বাই, এখানে কি এখানে একটা স্কোয়ার ছিল, সরি, পরে এখানে আসতেছে জেড স্কোয়ার। সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি করব, -1/z, -1/z। আচ্ছা, একটু মিশাই নেই। হ্যাঁ, -1/z। হ্যাঁ, জেড মানে কত, জেড মানে হচ্ছে ওয়ান বাই -1 বাই কি ধরছি আমরা, 1 প্লাস e⁻2x, হ্যাঁ 1 প্লাস e⁻2x। এখানে একটা হাফ থাকবে, এই যে এখানে একটা হাফ দিতে ভুলে গেছি, কারণ কি এই যে এখানে একটা হাফ আছে, তাহলে এখানে একটা হাফ থাকবে। সো অ্যান্সার কত আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের খ নম্বরটা। সো আশা করছি বুঝতে পারছি, এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশন ভর্তি পরীক্ষার ম্যাথ কোশ্চেন সলভ।